জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। পাবনা 1 ও পাবনা 2 সংসদীয় আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সীমানা জটিলতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা 2 অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গেল 5ই জানুয়ারি আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা 68, পাবনা 1 ও 69, পাবনা 2 এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ পেলে শুক্রবার ইসির জনসংযোগ শাখা থেকে বলা হয়, ইসির উদ্ধৃতি দিয়ে নির্বাচন স্থগিতের সংবাদটি সঠিক নয়। শুরু হয়েছে নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আবেদনের শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শুনানির প্রথম দিনে 70টি আবেদন নিষ্পত্তির কথা থাকলেও হয়েছে 67টি। এর মধ্যে 52টি বৈধ, বাতিল 10টি, স্থগিত 2টি এবং 3 জন অনুপস্থিত। সকাল থেকে ইসিতে হাজির হতে থাকেন কার্যতালিকায় থাকা 70টি আসনের প্রার্থীরা। সিইসির সভাপতিত্বে শুনানিতে অংশ নেন কমিশনাররাও। শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন কক্সবাজার 2 এর জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়ার অপেক্ষমান তালিকায় রয়েছেন মুন্সিগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী মহিউদ্দিন। অন্যদিকে জাতীয় পার্টির 5টি আপিলের মধ্যে 4টি বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। ইসলামী আন্দোলনের 5টি আপিল শুনানির মধ্যে 4টি আসনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। তো কন্টেম্পটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা আশাবাদী তারা ন্যায় বিচার করবেন। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একত্রে কাজ করলে জাতিকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মতপার্থক্য যেন কোনোভাবে মতবিরোধে পরিণত না হয়। দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দেশের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কঠিন সময়ে দেশে এসেছেন তারেক রহমান। পরে নিজেদের মতামত তুলে ধরেন দেশের সিনিয়র সাংবাদিকরা। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, মিডিয়ার নতুন বন্ধুদের নিয়ে বিএনপিকে সতর্ক থাকতে হবে। মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, মব ভায়োলেন্সের কারণে মিডিয়া স্বাধীনভাবে লিখতে পারছে না। বিএনপি অতীতের মতো ভুল করলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, 5 আগস্টের আগে ফিরে যাবার সুযোগ নেই। যে করেই হোক জবাবদিহিতা বজায় রাখারও আহ্বান জানান তিনি। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। আবার প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অনেক ঋণ খেলাপির মনোনয়ন বৈধ ঘোষণা করে পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন। সকালে এনসিপির সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের বৈঠক শেষে কথা বলেন নাহিদ ইসলাম। এই ইলেকশনটা যাতে সুষ্ঠু হয় এবং রেজাল্ট হওয়ার পর যাতে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে, এটাই মূলত ওনাদের চাওয়া বা প্রত্যাশার জায়গাটা। তো ওনারা বলছেন যে ওনারা এই জায়গায় নিরপেক্ষভাবে এখানে কাজ করবেন এবং সকল রাজনৈতিক দলের কাছ থেকে সেই সহযোগিতাটা চেয়েছেন এবং আমাদেরকেও সেই সহযোগিতাটা দিবেন বলে ওনারা আশ্বাস দিয়েছেন।
ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার শীর্ষক নীতি সংলাপে একথা বলেন তিনি। 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি। এগুলি কি কোনো সাফল্য না? হাইকোর্টে যে জামিন দেয়, জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক। তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া, তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। মামলার জট ও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে মবকারীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। রংপুর পুলিশ লাইন্স স্কুলে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার করা সম্ভব নয় জানিয়ে আইজিপি বলেন, দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। মামলার যে বিপুল জট, এর ফলে হয় কি, যে যখন দেখা যাচ্ছে যে খুনের বিচারটা 5-10 বছরে হচ্ছে না, তখন যে খুন করছে অথবা যে আক্রমণ করছে সংখ্যালঘুদের, যখন দেখছে যে বিচারটা 5-10-15 বছরে হচ্ছে না, ন্যাচারালি আক্রমণকারীরা তখন উৎসাহিত হয়। আমরা আপনার ইন ডজনস, শতে শতে আমরা উদ্ধার করতে পারছি না, 1-2টা করে উদ্ধার হচ্ছে, কিন্তু এটা যে আমরা করে ফেলতে পারবো উইদিন দিস টাইম, সেটা হয়তো বা সম্ভব হবে না। কিন্তু এগুলো হচ্ছে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র, কিন্তু তার বাইরে তো অনেক অবৈধ অস্ত্র আসছে। স্বল্পমেয়াদী ব্যবসায়িক B1 ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সাথে আলোচনায় এই আশ্বাস দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। এছাড়া 12ই ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্র। এছাড়া কৃষি পণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথাও আলোচনায় তুলে ধরা হয়। বৈঠকে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করতে অনুরোধ জানান। আলোচনায় অ্যালিসন হুকার বলেন, গুরুত্বপূর্ণ এই বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে আগ্রহী। বৈঠকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, বাণিজ্য ও বিনিয়োগ সহ আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের 7ম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত এখন তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সুদের হার এখনই কমানো সহজ নয়। দ্রুত দেশকে এগিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও জানান। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনৈতিক স্বস্তি এখনও আসেনি, এজন্য অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করা জরুরি। বিশ্লেষকরা বলেন, অর্থনৈতিক স্বস্তি ফেরাতে আগামী সরকারকে সব ক্ষেত্রে কার্যকর নজরদারি ও অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনায় যেতে হবে। ইনফ্লেশন বেড়ে গেছে, 0.25 বেড়ে গেছে। ইনফ্লেশনটা খুব সেন্সিটিভ জিনিস, আই এগ্রি, কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল করা। আমি সেজন্য সবসময় বলি, ইনফ্লেশন ইজ এ পলিটিক্যাল ডাইমেনশন। 5 বছরের ব্যবধানে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ হয়েছে। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় 7,500 মানুষ আর আহত প্রায় 16,500। এদের বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। দুপুরে রাজধানীতে সড়ক দুর্ঘটনা নিয়ে এসব তথ্য প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন। তাদের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7,359 জন এবং আহত হয়েছেন প্রায় 16,500 মানুষ। এদের মধ্যে মোটরসাইকেল আরোহীর মৃত্যু সবচেয়ে বেশি। এছাড়া বিগত বছর মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে 7,500-এর অধিক, যা 24 সালের তুলনায় প্রায় 10% বেশি। 85% দুর্ঘটনার কারণ যানবাহনে অতিরিক্ত গতি। দেশে গত বছরের এসব দুর্ঘটনায় মানব সম্পদের ক্ষতির পরিমাণ জিডিপির 1.5% সমান বলেও জানানো হয় প্রতিবেদনে।
অ্যাসোসিয়েট প্রফেসর। এর পাশে আছেন ডক্টর। আন্তর্জাতিক প্রসঙ্গ, বিক্ষোভ সহিংসতায় উত্তাল ইরান। ট্রাম্প খামেনির পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই দেশের পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চলমান অস্থিরতায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। এদিকে বৃহস্পতিবার থেকে ইন্টারনেট বন্ধে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ইরানের, যে কারণে মৃত্যুর সংখ্যা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। চলমান আন্দোলনে 2 শতাধিক নিহতের খবরও প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে দেশে ফেরার প্রস্তুতির কথা জানিয়েছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।